এবার দৈনিক আমার দেশের ফটোকার্ড নকল করে দাবি করা হলো দেশের ৯৯% মানুষ চান জামাতের আমির বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে যাক। এই গুজবের মাঝে ছড়ালো আরেকটি সংবেদনশীল মিথ্যা। প্রধান উপদেষ্টা নাকি বলেছেন সেভেন সিস্টার্স দখল করে নেবে বাংলাদেশ, কারণ এটা বাংলাদেশের অংশ। এই অপতথ্যটি শুধুমাত্র ফেসবুকে শেয়ার হয়েছে হাজারবার। ওদিকে হাত করা পড়া অবস্থায় এক শিশুকে দুজন পুলিশ টেনে নিয়ে যাচ্ছে এমন একটি ছবি ফেসবুকে কয়েক হাজারবার শেয়ার হয়েছে গেল ২৪ ঘন্টায়। দাবি করা হয়েছে শিশুটির মা ফ্যাসিস্টের দোসর, সে পলাতক থাকায় তার শিশুটিকে গ্রেপ্তার করা হয়েছে। পরে যাচাই করে দেখা গেল গোটা দাবিটাই ভুল। মূলত মাদক সেবন এবং চুরির অভিযোগে ছেলেটিকে কারাগারে পাঠানো হয়েছে এবং শিশুটির মাই মূলত এই মামলাটি করেছেন। দর্শক, শুরুতে কয়েকটা ফ্যাক্ট চেক দেখে নিয়ে চলুন, তারপর আলাপে যাব। গেল দুদিন ধরে ফেসবুকে অসংখ্য শেয়ার হয়েছে এই ছবিতে দেখা যাচ্ছে একটি শিশুর হাতে হ্যান্ডকাপ, পাশে দুজন পুলিশ। ক্যাপশনে দাবি করা হয়েছে শিশুটির মা আওয়ামী লীগের নেত্রী এবং মিথ্যা মামলায় আসামি হওয়ায় তাকে খুঁজে না পেয়ে সপ্তম শ্রেণীর শিক্ষার্থী মাসুমকে গ্রেপ্তার করেছে পুলিশ। কমেন্ট সেকশনে তুমুল সমালোচনাও শুরু হয়। তবে রিউমার স্ক্যানের টিম যাচাই করে জানায় দাবিটি মিথ্যা। রাজনৈতিক কারণে নয়, রাজধানীর খিলগাঁও এলাকায় মাদক সেবন এবং চুরির অভিযোগে ছেলেটি কারাগারে এবং মামলাটি করেছেন খোদ তার মা। গেল ১২ ডিসেম্বর ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনার পর থেকেই সবকটি সোশ্যাল মিডিয়া এবং দেশের একাধিক গণমাধ্যমে একটি ছবি এবং ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে দেখা যাচ্ছে ওসমান হাদি এক শিশুকে কাঁধে নিয়ে নির্বাচনী প্রচারণায় স্লোগান দিচ্ছেন। দাবি করা হয় শিশুটি হাদির সন্তান। কয়েক হাজার শেয়ার হওয়া এই ছবি এবং ভিডিও দেখে কিছু গণমাধ্যমও হাদির সন্তানের খবর দিতে গিয়ে ভিডিওর থাম্বনেলে এই ছবি প্রচার করেছে। তবে অনুসন্ধানে জানা যায় ওসমান হাদির কাঁধে থাকা শিশুটি তার সন্তান নয়। প্রকৃতপক্ষে হাদির নির্বাচনী প্রচারণায় আসা এক ব্যক্তির সন্তানকে হাদির সন্তান দাবিতে প্রচার করা হয়েছে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ছবিযুক্ত একটি ফটোকার্ড প্রচার করা হয়। সেখানে দাবি করা হয় যে তিনি নাকি বলেছেন সেভেন সিস্টার্স অর্থাৎ ভারতের ৭টি রাজ্য আমাদের, এগুলো অচিরেই ভারতের কবল থেকে মুক্ত করব। শতাধিক পেজ থেকে এই ফটোকার্ড ছড়িয়ে দেওয়া হয়। পরে যাচাই করে জানা গেল এমন কোনো মন্তব্য করেননি প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। প্রকৃতপক্ষে কোনো রকম নির্ভরযোগ্য তথ্য প্রমাণ ছাড়াই প্রধান উপদেষ্টার নামে ভুয়া এই মন্তব্যটি প্রচার করা হয়েছে। ওদিকে দৈনিক আমার দেশ জরিপ এমন শিরোনামে দৈনিক আমার দেশের লোগো সংবলিত একটি ফটোকার্ড বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে দেওয়া হয়েছে। প্রচারিত ফটোকার্ডে দাবি করা হয় জামাতের আমির ডাক্তার শফিক এবার প্রধানমন্ত্রী হবেন এমনটা মনে করেন দেশের ৯৯% মানুষ, আর বিএনপি জিতবে এমন সম্ভাবনা নাকি 0.01%। তবে বিশ্লেষণ করে দেখা গেল আমার দেশ কোনো জরিপ পরিচালনা করেনি এবং কথিত জরিপের তথ্য যুক্ত করে এমন কোনো ফটোকার্ড বা প্রতিবেদন প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে আমার দেশের লোগো ব্যবহার করে এবং কথিত জরিপের তথ্য যুক্ত করে আলোচিত এই ফটোকার্ডটি তৈরি করে গুজব ছড়ানো হয়েছে। দর্শক, আজকে ফেক নিউজ স্ক্যানারের প্রতিবেদন তৈরি করতে গিয়ে দেখা গেল ভাইরাল হওয়া সর্বাধিক ছবি বা ভিডিওগুলো যেগুলো আপনার চোখে পড়ছে তার বেশিরভাগই ফেক। মানুষের আবেগ আর প্রতিক্রিয়াকে কাজে লাগিয়ে বিভিন্ন পোস্টের রিচ বাড়িয়ে নিচ্ছে গুজবকারীরা। পাশাপাশি কিছু গণমাধ্যমও অপতথ্যগুলোকে সত্যি ভেবে সংবাদ প্রচার করে ফেলছে। এই বাস্তবতায় বিভ্রান্তি এড়াতে সবাইকে সচেতন ও দায়িত্বশীল হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। রাকিব হাসান, ৭১, ঢাকা। দর্শক, আমরা প্রতিবেদনটা দেখলাম, একটা ধারণাও পেয়ে গেলাম যে কি ধরনের অপতথ্যগুলো আসলে ছড়িয়েছে। আগে জানিয়েছে আমাদের সঙ্গে আছেন সাইবার নিরাপত্তা বিশ্লেষক তানভীর হাসান জুহা। তানভীর হাসান জুহা, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি, অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনি আমাদেরকে সময়টা দিচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি সাম্প্রতিক সময়ে যেটা ঘটছে, যেই ছবিটা আসলে ফেসবুক স্ক্রল করতে গিয়ে আমাদের চোখে সবচাইতে বেশি আসছে, যেটাই সবচাইতে বেশি ভাইরাল হচ্ছে, সবচাইতে বেশি টাচি মনে হচ্ছে, ওইটাই আসলে ফেক বা এডিটেড কিংবা এআই দিয়ে বানানো। প্রথমত একটু বলবেন আসলে সংঘবদ্ধ এই গুজবগুলো আসলে দেশ নাকি দেশের বাইরে কোন জায়গা থেকে বেশি আসছে? একটা ভাইরাল ছবি দেখেই যেটা সত্যি কি মিথ্যা প্রাথমিকভাবে বোঝার কোনো টেকনিক আছে কিনা আসলে? দেখুন, আমাদের এই অনলাইনের ভাইরাল হওয়ার বিষয়টি সম্পূর্ণ নির্ভর করে আমাদের মনস্তাত্ত্বিক বিষয়ের উপর। অর্থাৎ আমাদের মন যা চায় সেটা যদি কখনো কোনো রূপে অবাস্তব হলেও যদি ভেসে আসে কোনো প্ল্যাটফর্মে, তখনই কিন্তু মাস পিপল এটা একটা এঙ্গেজমেন্টের মধ্যে চলে আসে।
এখন আমাদের ফেক নিউজ নির্ণয় করার জন্য অনেক রকমের পদ্ধতি আছে, যে সকল পদ্ধতিগুলো কিন্তু আপনাদের এই অনুষ্ঠানে আমরা অনেকবার আলোচনা করেছি। তারপরেও একটু বলতে চাই, টিন আই ইমেজ, গুগল রিভার্স ইঞ্জিনিয়ারিং, খুব ওপেন সোর্স প্ল্যাটফর্ম কিংবা চ্যাট জিপিটি বা যে কোনো প্রকার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে আপনি যদি কোনো ছবি আপলোড করে কিংবা নিউজ আপলোড করেও জিজ্ঞেস করেন এটা কতটুকু সত্য, অটোমেটিকলি কিন্তু তারা একটা ফিডব্যাক দেয়। সেই ফিডব্যাক দেখলেও কিন্তু সচেতন নাগরিকদের বোঝা উচিত কোনটি ফেক আর কোনটি রিয়েল। কোনো ফটো যদি এডিট হয় তাহলে সেটা রেজাল্ট এডিটেড আসবে, কোনো ফটো যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি বেসড হয় সেটা রেজাল্ট কিন্তু চ্যাট জিপিটি বলে দেয় এটা এআই দ্বারা তৈরি করা একটা ছবি। তো সুতরাং আমাদের বুঝতে কোনো অসুবিধা নাই, কারণ ফেসবুক যেমন ওপেন প্ল্যাটফর্ম তেমনি চ্যাট জিপিটির ফ্রি ভার্সনও আপনাকে নির্ণয় করে দেবে, বা এআই বা জেমিনাই যতগুলো আছে সবগুলো ফ্রি বলে দেবে এটা আসলে এআই কি এডিটেড নয়। এটি হচ্ছে প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় আমি যেটা বলতে চাইছি সেটি হচ্ছে যে দেখুন কোথা থেকে উৎপত্তি হচ্ছে, আমি শুধুমাত্র হাদি ভাইয়ের ব্যাপারটি বলতে চাই স্পেসিফিকলি। বাংলাদেশের শরীয়তপুর ভাঙা থেকে শুরু করে বরিশাল, আমরা খুব স্পেসিফিকলি এগুলো পয়েন্ট আউট করেছি কোথা থেকে ফেক আইডি তৈরি করে ভাইরাল করে ফিশিং লিঙ্ক পর্যন্ত তৈরি হচ্ছে। অর্থাৎ হাদি ভাইয়ের সর্বশেষ অবস্থানটি নির্ণয়ের জন্য এই লিঙ্কে আপনি ক্লিক করুন, সাথে সাথে আপনার ক্রেডেনশিয়ালের ডিটেলস গুলো সেখানে চলে যাচ্ছে। তো সুতরাং এইগুলো নির্ণয় করা অবশ্যই সম্ভব। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আমাদেরকে যারা বিদেশি নাম্বার থেকে হুমকি দিয়েছে দেশে বসে তাদেরকেও কিন্তু গ্রেফতার করা হয়েছে, মামলার মাধ্যমে আনা সম্ভব হয়েছে। সুতরাং এটা নির্ণয় করা শতভাগ সম্ভব, ইচ্ছা হচ্ছে সদিচ্ছা, পাশাপাশি দেখেন, মামলা একটা করে বিষয় হচ্ছে আপনার সঙ্গে যখন কথা হয় কয়েকটা বিষয় আপনি বারবার বোঝানোর চেষ্টা করেন এবং আমরা আসলে সেই বিষয়গুলো বারবার দর্শকদের সামনে তুলে ধরার চেষ্টা করি যাতে তারা বুঝতে পারেন এবং মাথায় রাখতে পারেন। কিন্তু এটা আসলে রাষ্ট্রীয়ভাবেই তো জানানো, মানে উদ্যোগ নেওয়া তো প্রয়োজন। দেখেন কিনা যে কি কি মাধ্যমে মানুষ আসলে ফ্যাক্ট চেকটা করতে পারবে। আমি বিরতির পরে এসে হয়তো জানার চেষ্টা করব সোশ্যাল মিডিয়ার সঙ্গে কানেক্ট করা, কিন্তু এটা তো আসলে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব হতে পারে, তাই না? জি সঠিক। তো আপনি বিরতির পর আমি আপনাকে ডিটেলস আমি আরো বলছি, তবে তথ্য মন্ত্রণালয়ের খুব গুরুত্বপূর্ণ রোল প্লে করা দরকার। এবং আমরা আগেও বলেছি ইউরোপিয়ান ইউনিয়নের সমস্ত দেশে একটা নির্দিষ্ট গভর্নমেন্ট পোর্টাল আছে, প্রতিদিনকে ফেক নিউজ তারা প্রতিদিন লাইভ তারা আপডেট করে দেয় যে এটা ভাইরাল হচ্ছে, এটা আসলে ফেক অর রিয়েল। ধন্যবাদ। অনেক ধন্যবাদ, আপনি আছেন আমাদের সঙ্গে। ছোট্ট একটা বিরতি পরে ফিরছি এবং তখন আসলে সোশ্যাল মিডিয়ার ব্যাপারটা নিয়ে কথা বলবো। দর্শক আমাদের সঙ্গে আছেন তানভীর হাসান জোহা। ছোট্ট একটা বিরতি নিচ্ছি ফেক নিউজ স্ক্যানারে, আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ সাথে থাকার জন্য। ফেক নিউজ স্ক্যানারে আপনারা আছেন দর্শক, রাকিব হাসান আপনাদের সঙ্গে আছে এবং আমার সঙ্গে আমার অতিথি রয়েছেন তানভীর হাসান জোহা। এই পর্যায়ে যদি একটু ধারণা দিতেন, মানে যেহেতু ফেসবুকেই সবচাইতে বেশি অপতথ্য ছড়াচ্ছে, অন্ততপক্ষে মেটার সঙ্গে আমাদের নেগোসিয়েশনটা তৈরি করা সম্ভব কিনা, যে অপতথ্য দেখলে সরকারের পক্ষ থেকে যেন তাদেরকে বলা হয় সেই পোস্টটা রিমুভ করতে, তেমন কোনো সুযোগ অন্তত নির্বাচনকে সামনে রেখে করা যায় কিনা? জি ধন্যবাদ। দেখুন ফেসবুক কিন্তু আমাদের বাংলাদেশকে রেসপন্স করছে, বিশেষ করে সাইবার পুলিশকে। চাইল্ড পর্নোগ্রাফি এবং টেরোরিজম থেকে শুরু করে সেনসিটিভ যে সকল তথ্য এ পর্যন্ত বাংলাদেশ পুলিশ ইন্টারপোল ডেস্কের মাধ্যমে যতগুলো তথ্য চেয়েছে প্রত্যেকটি তথ্য হোয়াটসঅ্যাপ, ফেসবুক, গুগল, ইউটিউব অনেকগুলো মামলাতে তারা রেফার করেছে আইপি অ্যাড্রেস উইথ আইএমইআই নাম্বার সহ। এরকম যথেষ্ট পরিমাণ উদাহরণ আছে, তবে সেগুলো হচ্ছে শুধুমাত্র স্পেসিফিক ইস্যুতে। সামনে যেহেতু নির্বাচন, সে নির্বাচনকে কেন্দ্র করে তারা যে ধরনের উদ্যোগ নিতে পারে সে বিষয়ে সরকারের উচিত এখন থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে কূটনৈতিক প্রচেষ্টা চালানো, পাশাপাশি তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং বিটিআরসির সমন্বয়ে ফেসবুকের সিঙ্গাপুরের যে মেটার অফিস আছে ইতিমধ্যে তারা এশিয়া রিজিয়নে যে কোনো রকমের সেন্সিটিভ ব্যাপারগুলো তারা সাধারণত এই তথ্যগুলো শেয়ার করে থাকে। তো তাদের সাথে যদি আমরা নির্বাচনকে কেন্দ্র করে কোনো প্রকার কোনো এগ্রিমেন্টে যেতে পারি তাহলে ফেসবুক তাৎক্ষণিকভাবে যে কোনো পোস্ট নামিয়ে দিতে পারে এবং সে ধরনের সক্ষমতা এবং মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং ইতিমধ্যে বাংলাদেশের সাথে আছে। এর পূর্বে আমরা অনেক জায়গায় দেখেছি, কিন্তু এটাকে স্থায়ী রূপে করার জন্য আমাদের আসলে গভর্নমেন্টের এই এমল্যান্ড করাটা খুব জরুরি দরকার, মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স ট্রিটি যেটাকে বলি। সুতরাং এই এমল্যান্ড এর মাধ্যমে একটা স্থায়ী বন্দোবস্ত হলে পরে এই যে তরুণ তরুণীরা এবং
বাচ্চারা যে সকল ভুল করে ফেলে, সামাজিক মাধ্যমে ট্রলের শিকার হয় অথবা ব্ল্যাকমেলিং এর শিকার হয়, সবকিছুই আসলে খুব সহজেই সমাধান যোগ্য। আমি ঠিক জানি না কি এমন কারণে এই ব্যাপারগুলো মানে কোনো আমলে কোনো রাষ্ট্র, আমাদের সরকাররা কিন্তু ফেসবুকের সাথে সেই লেভেলের আন্ডারস্ট্যান্ডিং করতে পারেনি। খুব শুধুমাত্র ডিজিটাল দুর্যোগ হলে পরে তখন তারা তড়িঘড়ি জি। করে একটা কাজ করতে চায়, বাট এটা আসলে লং টার্ম সলিউশন না। এই ব্ল্যাকটি আমাদের করতে হবে। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। একটা বিষয় একটু বলবেন, মানে তার মেসেজও আপনি শুধু সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞই নন, আপনি রাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ পদে আছেন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে কাজ করছেন এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একজন প্রসিকিউটর আপনি। আপনার জায়গা থেকে আইনি দিকটা একটু ধারণা আমাদেরকে দেবেন। মানে সবচাইতে যারা বেশি সাফার করছে তাদের একটা অংশ হচ্ছে গণমাধ্যম, কারণ গণমাধ্যমের সবারই এই ফটোকার্ড নকল হচ্ছে, এআই দিয়ে করার কারণে সেটা একেবারে নিখুঁত হচ্ছে, মানুষ বিভ্রান্ত হচ্ছে। অন্তত গণমাধ্যমের দিক থেকে করণীয়টা কি হতে পারে? আমরা যে বিষয়টি বলতে চাই সেটা হচ্ছে যে কোনো তথ্য শেয়ার করার আগে যাচাই বাছাই অবশ্যই করতে হবে। আমি উদাহরণস্বরূপ বলতে চাই, কোন একটি স্পেসিফিক পত্রিকার বা ধরেন আপনাদের ৭১ টেলিভিশনের একটা ভুয়া ফটোকট যদি আসে, অবশ্যই উচিত আপনাদের ভেরিফাইড পেজে সেটা যাচাই বাছাই করা। কারণ ফটোকট হঠাৎ করে অনেক সময় নাও বুঝতে পারে মানুষ। জি। আপনি সংশ্লিষ্ট পত্র পত্রিকা ভেরিফাইড পেজে যে দেখবেন সে এটা আপলোড করেছে কিনা। সুতরাং বিভ্রান্তির কোনো উপায় নেই। আর দ্বিতীয় হচ্ছে এআই জেনারেটেড যে কোনো ফটোকার্ড আপনি এআই কে জিজ্ঞেস করলে এআই এর সাথে সাথে উত্তর করে এটা এআই জেনারেটেড। এটা তো খুব সহজ বুদ্ধি। তো সুতরাং আমাদের দায়িত্বশীলের জায়গা থেকে আমরা আসলে এআই কে জিজ্ঞেস করি এটা এআই দ্বারা নির্মিত কিনা, সেটাই হবে সবচেয়ে সহজ। আর 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 গণমাধ্যমের বাইরে যারা আছেন সাধারণ মানুষও অনেকে আসলে এই অপতথ্যগুলো ছড়াচ্ছেন। আমি যদি কোনো অপতথ্য চোখে পড়ে আমার, সেটা কোনো হটলাইন আসলে রাষ্ট্রের পক্ষ থেকে থাকা উচিত কিনা, যে ফ্যাক্ট চেকার যেহেতু। জি। জি, ডেফিনেটলি অবশ্যই উচিত, এবং হটলাইন তো থাকাই উচিত, এবং নট অনলি হটলাইন, স্পেসিফিক ইমেল অ্যাড্রেসও থাকা উচিত, যেটি কিন্তু এখনো পর্যন্ত তথ্য মন্ত্রণালয়তে সেরকম অর্থে নেই। জি। সুতরাং আমাদের এই জায়গাটা গ্যাপ আছে। আপনি সঠিক যথার্থই বলেছেন। আমাদের উচিত অন্তত নির্বাচনকে কেন্দ্র করে যে সহিংসতা পরিস্থিতি, ডিজিটাল সহিংসতা বলবো, তৈরি হতে পারে, সেটাকে মোকাবেলা করার জন্য আমাদের হটলাইন, ডেডিকেটেড ওয়েবসাইট এবং সাইবার পুলিশিং এর একটা ইউনিট কাজ করা খুব জরুরি দরকার। সবশেষ ছোট করে একটু বলবেন, সাইবার নিরাপত্তা অধ্যাদেশ যেটা আসলে এসেছে, সেই জায়গা থেকে কোনো রকমের সংশোধনের প্রয়োজন আপনি দেখেন কিনা, নাকি শুধু প্রয়োগের উপরে জোরটা দেওয়া উচিত এই মুহূর্তে? দেখেন, আমাদের দেশে আইন ২০০৬ থেকে আছে, তথ্য যোগাযোগ প্রযুক্তি আইন, কিন্তু আমি বলতে পারি লক্ষাধিক মামলা হলেও শতাধিক ভার্ডিক্ট কিন্তু এখনো হয়নি। জি। অর্থাৎ ত্রুটিপূর্ণ ডিজিটাল ফরেনসিক এবং ত্রুটিপূর্ণ ডিজিটাল তদন্তের জন্য এটা দায়ী। সুতরাং আমাদের এখানে ফোকাস করা দরকার। এটা একটা পরিবর্তনশীল ব্যাপার, টেকনোলজি চেঞ্জ হচ্ছে। এখন আপনি সাইবার স্পেসে আছেন, ডার্ক ওয়েবে এখনো যেতে পারেন না, অথচ ডার্ক ওয়েবে অনেক রকমের অপতৎপরতা চলছে। অবশ্যই অধ্যাদেশ নয়, আমাদের এই আইনটা টেকনোলজির সাথে সাথে পরিবর্তন হবে, এবং এটা আরো পরিবর্তন করার প্রয়োজন। আপনাকে অনেক ধন্যবাদ। হাতে সময় থাকলে নিশ্চয়ই এই আইনটা নিয়ে আলাদা করে কথা বলতাম। অগ্রিম আমন্ত্রণ জানিয়ে যাচ্ছে আপনাকে, সামনে করে আয়োজনে নিশ্চয়ই আমরা এগুলো নিয়ে কথা বলতে পারবো। অনেক ধন্যবাদ আপনাকে আমাকে সময়টা দেওয়ার জন্য। সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ তানভীর হাসান জোহা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, এবং আপনার দর্শক আছেন ফ্যাক্ট চেক নিয়ে একাত্তরের নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। প্রতিদিন আমরা রিউমার দূর করতে হাজির হব ঠিক একইভাবে একই সময়, এবং আপনারা যুক্ত হতে পারেন। কোনো খবর যদি আপনাকে সংশয়ে ফেলে সেটা একটি স্ক্রিনশট আমাদেরকে মেইল করতে পারেন। মেল আইডি দেখতে পাচ্ছেন fns.71tv@gmail.com এই ঠিকানায়, অথবা ফেসবুকেও যুক্ত হতে পারেন Facebook/ফেক নিউজ স্ক্যানার এই ঠিকানায়। আমরা সেই তথ্যের ফ্যাক্ট চেক করে আপনাদের জানাবো। এটা মনে রাখবেন দর্শক, চটকদার শিরোনাম দেখলে ক্লিক করবেন না। বিশ্বাস আর প্রতিক্রিয়া জানানোর আগে অবশ্যই ফ্যাক্ট চেক করুন। থাকুন একাত্তরের সাথে।